হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। এশিয়ার যে কান্ট্রিগুলো রয়েছে যেমন চীন, জাপান, ভিয়েতনাম, মায়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়া, এই কান্ট্রিগুলোতে কিন্তু আমরা বেশিরভাগ টাইমে প্রধান খাদ্য হিসেবে রাইস খেয়ে থাকি। আর তার মধ্যে বেশিরভাগ মানুষই প্রেফার করেন হোয়াইট রাইস। তো আজকে এই হোয়াইট রাইস নিয়ে কথা বলবো। আমরা জানি হোয়াইট রাইস একটা প্রসেসড ফুড। আমরা ধানের যে আউটার কাভারিং সেটাকে বাদ দিলে পাই ব্রাউন রাইস, এবং এই ব্রাউন রাইসটাকে পলিশ করার পর যেটা পাই সেটা হলো হোয়াইট রাইস। এখানে যে ব্র্যান এবং জার্ম এই অংশগুলোও বাদ চলে যায়, আর শুধুমাত্র পড়ে থাকে কার্বোহাইড্রেট রিচ এন্ডোস্পার্মটা। তো এই যে প্রসেসিংয়ের ওপর ডিপেন্ড করে কিন্তু আমরা দুই ধরনের হোয়াইট রাইস পেয়ে থাকি, একটা নর্মাল হোয়াইট রাইস এবং একটা পারবয়েলড রাইস। তো নর্মাল হোয়াইট রাইসে শুকনো যে ধানটা থাকে তার আউটার কাভারিংয়ের সাথে সাথে ব্র্যান এবং জামটাকে মিলিং করে বাদ দেওয়া হয়, এবং তারপর আমরা নর্মাল হোয়াইট রাইসটা পেয়ে থাকি। এটা পিওর হোয়াইট কালারেরই হয় এবং এটাকে আমরা বাংলায় আতপ চালও বলে থাকি। পারবয়েলড রাইসের ক্ষেত্রে প্রথমে যে শুকনো ধানটা থাকে সেটাকে আগে জলে সোক করা হয়, তারপর সেটাকে স্টিম করা হয় এবং তারপর সেটাকে ড্রাই করে মিলিংয়ের জন্য প্রিপেয়ার করা হয়, এবং আফটার মিলিং আমরা যে রাইসটা পাই সেটা হলো পারবয়েলড রাইস। এটা কিছুটা গোল্ডেন বা ইয়েলো কালারের হয় এবং বাংলায় আমরা সেদ্ধ চালও এটাকে বলে থাকি। আর আমরা বাঙালিরা বেশিরভাগ সময় এই সেদ্ধ চালটাই খাই। তো রাইসটাকে পারবয়েলড করা হচ্ছে কেন? যেহেতু হোয়াইট রাইস একটা প্রসেসড রাইস, তাই ব্রাউন রাইসের থেকে কিন্তু অনেক কম পরিমাণে নিউট্রিয়েন্ট রিটেন করে। আর এই পারবয়েল প্রসেসিংয়ে হোয়াইট রাইসের ফ্লেভার চেঞ্জের সাথে সাথেও কিন্তু অনেক নিউট্রিয়েন্টস যেমন ক্যালসিয়াম, জিঙ্ক, আয়রন, সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ভিটামিন বি কমপ্লেক্স রাইসের যে ব্র্যান লেয়ার সেটাকে পেনিট্রেট করে এন্ডোস্পার্মে চলে আসে। তাই ব্রাউন রাইসের মতো অতটা না হলেও নর্মাল হোয়াইট রাইসের থেকেও পারবয়েল রাইসে কিছুটা পরিমাণে বেশি নিউট্রিয়েন্ট থাকে। এছাড়াও পারবয়েল রাইস কিন্তু আমাদের রেজিস্ট্যান্ট স্টার্চের পরিমাণও বাড়ায়। আমরা যে কোনো রকমের স্টার্চ থেকে দু ধরনের পলিস্যাকারাইড পেয়ে থাকি, একটা অ্যামাইলোজ, একটা অ্যামাইলোপেকটিন। অ্যামাইলোপেকটিন একটু ব্রাঞ্চ স্টার্চ হয় এবং এটা এনজাইম দ্বারা খুব তাড়াতাড়ি ভেঙে যায়। তাছাড়াও এটা আমাদের খুব তাড়াতাড়ি কিন্তু ব্লাড গ্লুকোজ যে লেভেল সেটাকেও বাড়ায়। আর সেক্ষেত্রে অ্যামাইলোজ শর্ট চেন স্টার্চ, তার সাথে সাথে এটা ইজিলি ডাইজেস্টও হয় না এবং এটা অনেকটা রেজিস্ট্যান্ট স্টার্চের মতোই, যেটাকে আমাদের ডাইজেস্ট করতে কিছুটা টাইম লাগে। তো রেজিস্ট্যান্ট স্টার্চের আমাদের অনেক কিছু হেলথ বেনিফিট রয়েছে, যেমন রেজিস্ট্যান্ট স্টার্চ আমাদের কিন্তু অ্যাজ এ কার্বোহাইড্রেট বডিতে কাজ করে না, এটা সলিউবল ফাইবারের মতো কাজ করে। এছাড়াও আমাদের কিছু কিছু গাট ব্যাকটেরিয়া রয়েছে যেগুলো আমাদের বডির জন্য খুবই বেনিফিশিয়াল। তারা এই রেজিস্ট্যান্ট স্টার্চটাকে তাদের খাবার হিসেবে ব্যবহার করে। এই রেজিস্ট্যান্ট স্টার্চটাকে তারা ফার্মেন্টেড করে কিছু শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে, যেমন বিউটারেট বা অ্যাসিটেট, এবং এই ফ্যাটি অ্যাসিডগুলো কিন্তু আমাদের কোলন হেলথ বা আমাদের যে ইন্টেস্টিনাল হেলথ সেটা ইমপ্রুভ করতে খুবই দরকার। এই ফ্যাটি অ্যাসিডগুলো বিভিন্ন ধরনের টক্সিক প্রোডাক্ট যেমন সাইটোটক্সিক প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো থেকে আমাদেরকে বডিকে প্রোটেক্ট করে এবং কোলন ক্যান্সারটা যে রিস্ক সেটা অনেকটা কমিয়ে দেয়। এছাড়াও যেহেতু এটা সলিউবল ফাইবারের মতো কাজ করে, তাই বডিকে লিন রাখতে এবং আমাদেরকে হেলদি রাখতেও কিন্তু রেজিস্ট্যান্ট স্টার্চ খুবই বেনিফিশিয়াল। এই প্রসঙ্গে আরেকটা কথাও বলে রাখি, আমরা যে লং গ্রেন রাইস বা লম্বা চালের যে ভাতগুলো খেয়ে থাকি যেমন বাসমতি বা দেরাদুন, এই চালগুলোতে কিন্তু অ্যামাইলোজের পরিমাণ অনেকটা বেশি থাকে। সেই জন্য কিন্তু এটা খুব আস্তে আস্তে আমাদের ব্লাড সুগার লেভেলটাকে বাড়ায় এবং রেজিস্ট্যান্ট স্টার্চটাও অনেকটা পরিমাণে পায়। আর সেই তুলনায় আতপ চালে অ্যামাইলোপেকটিন বেশি থাকার জন্য এটা একটু স্টিকি হয়, অতটা ঝরঝরে বাসমতির মতো হয় না, এবং এটা খুব তাড়াতাড়ি আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বাড়ায়। তো সেটা আতপ চালই হোক বা সেদ্ধ চালই হোক, ভাত আমরা সবাই মোটামুটি খেতে পছন্দ করি, কিন্তু অনেক ক্ষেত্রেই এই ভাতের যে হাই গ্লাইসেমিক ইন্ডেক্স বা খুব তাড়াতাড়ি আমাদের ব্লাড সুগারটাকে বাড়িয়ে দেয়, সেজন্য আমরা পিছিয়ে আসি বা ভাত খাওয়া থেকে নিজেদেরকে বিরত রাখি। কিন্তু সেটা যদি আমরা ভাতটা সঠিক পরিমাণে এবং সঠিক টাইমে খাই তাহলে কিন্তু এটাতে সেরকমভাবে কোনো চিন্তার কারণ নেই। তো দেখা যাক যে কোন টাইমে এবং কি পরিমাণে খেলে ভাতটা আমাদের ক্ষেত্রে বেনিফিটই দেবে। যেমন ধরা যাক সকালে কারা কারা হোয়াইট রাইসটা আমরা খেতে পারি। তো যারা হাইলি অ্যাক্টিভ বা যারা সকালবেলায় খাবার খেয়ে মাঠে যাচ্ছেন বা কোনো ফ্যাক্টরিতে যাচ্ছেন, বা অ্যাজ এ ওয়ার্কিং লেডি আমিও সকালবেলায় খেয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি, আমাকে সারাদিন বাইরেই থাকতে হচ্ছে, তো
তো সেক্ষেত্রে আমি হোয়াইট রাইসটা খেয়ে যেতেই পারি, কারণ এটা পিওর কার্বোহাইড্রেট হয়, আমাকে একটা ইনস্ট্যান্ট এনার্জি দেবে, তার সাথে কিন্তু এটা খুব ইজিলি ডাইজেস্টেবল, কোনো ডাইজেস্টিভ প্রবলেমও এখানে অ্যারাইজ করে না। বাট যদি আপনি বাড়িতেই থাকেন বা আপনি খুব লেস অ্যাক্টিভ, সারাটা দিন বাড়িতেই আছেন, সেক্ষেত্রে কিন্তু আপনার মর্নিং টাইমে হোয়াইট রাইসটা অ্যাভয়েড করাই ভালো। কারণ রাতের মোটামুটি আমাদের 8 থেকে 10 ঘন্টা আমরা ফাস্টিং পিরিয়ড থেকেই যাই, এবং সেই ফাস্টিংয়ের পরেই যদি আমি সঙ্গে সঙ্গে একটা পিওর কার্বোহাইড্রেট খাই, তাহলে আমার ইনসুলিন স্পাইকটা অনেক বেশি হবে। এবং যদি সারাদিনে আমি এই সারাদিন ঠিক না, মোটামুটি লাঞ্চে তো আমরা আবার খাবার খাচ্ছি, তো লাঞ্চের আগে যদি এই যে এনার্জিটা আমি পেলাম পিওর কার্বোহাইড্রেট থেকে, সেটা যদি পুরোপুরিভাবে খরচা করতে না পারি, সেটা কিন্তু অ্যাজ এ ফ্যাট শরীরে স্টোর হতে পারে। তো ইনসুলিন স্পাইক আমি অনেকক্ষণ থেকেই বলছি, তো এটা একটুখানি ক্লিয়ার করে নিই এখানে। যখনই আমরা কোনো কার্বোহাইড্রেট বেসড খাবার খাই, সেটা কিন্তু আমাদের ব্লাডে অ্যাজ এ গ্লুকোজই অ্যাবজর্ব হয়, এবং ব্লাডে গ্লুকোজের একটা নর্মাল লিমিট থাকে। যখন সেটা নর্মাল লিমিটের অ্যাভাব হয়ে যায়, তখন ইনসুলিন হরমোন সিক্রেটেড হয় প্যানক্রিয়াস থেকে, এবং যেটা এই ব্লাড সুগার লেভেলটাকে নর্মালাইজ করতে হেল্প করে। ইনসুলিন কী করে, যেটা এক্সেস ব্লাড গ্লুকোজ থাকে সেটাকে আমাদের লিভার বা বিভিন্ন ধরনের মাসেলে সেটাকে অ্যাজ এ গ্লাইকোজেন স্টোর করে রাখে। বাট তার থেকেও যদি বেশি পরিমাণে আমাদের রক্তে সুগারের পরিমাণ বেড়ে যায় বা গ্লুকোজ বেশি থাকে, সেটা কিন্তু ফ্যাট হিসাবে অ্যাডিপোজ টিস্যুতে জমা হয়ে যায়, এবং এখান থেকে আস্তে আস্তে আমরা ওবেসিটিতে চলে যাই। তো সেই জন্যই যারা বাড়িতে থাকছেন, সকালে তাদের পক্ষে কার্বোহাইড্রেট রিচ যে কোনো পরিমাণ খাবার বা ভাতটা অ্যাভয়েড করাই ভালো। সেক্ষেত্রে আপনারা প্রোটিন দিয়ে ব্রেকফাস্ট করতে পারেন, অমলেট বা এগ পোস্ট, স্ক্র্যাম্বলড এগ, বা বিভিন্ন ধরনের যেসব নাটস রয়েছে, ছোলা, বাদাম, আমন্ড, এগুলো খেতেই পারেন। তার সাথে ফ্রুট জুসও নিতে পারেন। এবার চলে আসি লাঞ্চে। লাঞ্চে আমরা মোটামুটি সবাই হোয়াইট রাইস খেতেই পারি, তো কিন্তু সেখানে একটা জিনিস আমাদেরকে একটুখানি খেয়াল রাখতে হবে। অ্যাজ এ হেলদি ইন্ডিভিজুয়াল একজন যতটা পরিমাণ হোয়াইট রাইস খাবে, যদি আপনি ওবেস হয়ে থাকেন বা যদি আপনার ডায়াবেটিস প্রবলেম থাকে, আপনাকে কিন্তু সেখানে অতটা হোয়াইট রাইস আপনার খাওয়া চলবে না। সেখানে আপনাকে একটু পোর্শন কন্ট্রোল করতে হবে, এবং বাকি আপনার যে মিলটা সেটা আপনাকে ভেজিটেবল এবং প্রোটিন দিয়ে মেকআপ করতে হবে। তো এমনিতেও নর্মালি যদি আমরা আমাদের যে মিলটা রয়েছে সেটাকে যদি দুটো ভাগে ভাগ করি, তা সেখানে যে হাফ পোর্শনটা আমাদেরকে ভেজিটেবল দিয়ে মেকআপ করতে হবে, এবং যে হাফ পোর্শনটা থাকছে সেটাতে হাফ থাকবে হোয়াইট রাইস এবং হাফ যে কোনো প্রোটিন বেসড খাবার। যারা ননভেজ তারা আমরা ইজিলি এটাকে অ্যানিম্যাল প্রোটিন, মাছ, মাংস, ডিম দিয়ে খেতেই পারি। আর যারা ভেজিটেরিয়ান আছেন তারা সেটাকে সয়াবিন বা বিভিন্ন ধরনের ডাল জাতীয় খাবার দিয়ে মেকআপ করতে পারেন। এরপর কথা বলবো ডিনার নিয়ে। ডিনারে আমরা কারা কারা খেতে পারি হোয়াইট রাইস, বা কতটা পরিমাণে খাওয়া উচিত। তার আগে একটা জিনিস একটু বলে রাখি, লাঞ্চ এবং ডিনারের মধ্যে কিন্তু অবশ্যই 4 ঘন্টার গ্যাপ মেনটেন করতে হবে। কারণ আমি যেটা বলেছিলাম যে ইনসুলিন স্পাইক, মানে ইনসুলিন যেটা ক্ষরণ হচ্ছে, একবার ইনসুলিন ক্ষরণ হলে সেটা তার নর্মাল লেভেলে আসতে কিন্তু মিনিমাম 4 ঘন্টা টাইম নেয়। সো যদি আমরা এই দুপুর এবং রাতের খাবারের মধ্যে, যেহেতু দুপুরেও আমরা লাঞ্চেও আমরা হোয়াইট রাইস খাচ্ছি প্লাস ডিনারেও হোয়াইট রাইস খাচ্ছি, দুটোই কার্বোহাইড্রেট বেসড খাবার, এবং তার মধ্যে যদি আবার কোনো কার্বোহাইড্রেট রিচ খাবার খায়, তাহলে কিন্তু ইনসুলিনের পরিমাণটা আবার বেড়ে যাবে, এবং এইভাবে যদি ক্রমাগত চলতে থাকে একটা টাইম পরে কিন্তু আমরা ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাব, এবং ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু ডায়াবেটিসের একটা অন্যতম কারণ, যেখানে ইনসুলিন আর একদমই ব্লাড সুগারটাকে কন্ট্রোল করতে পারে না। তো রাতের খাবারে আমরা হোয়াইট রাইস খেতেই পারি, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, লাঞ্চে বা মর্নিংয়ে আমরা যে পরিমাণ হোয়াইট রাইসটা খেয়েছি তার থেকে কিন্তু রাতের খাবারের পরিমাণটা অনেক কম হবে। কারণ লাঞ্চের পর আমাদের অনেক কিছু অ্যাক্টিভিটি থাকে, এবং যে এনার্জিটা আমরা হোয়াইট রাইস থেকে পেয়ে থাকি সেটা সেখানে ইউটিলাইজ হয়ে যায়। বাট রাতে ডিনারের পর সেরমভাবে কোনো অ্যাক্টিভিটি থাকে না, তাই পুরোটা আমাদের পুরো যে এনার্জিটা সেটা কিন্তু অনেকটা পরিমাণে গ্লাইকোজেন বা ফ্যাট হিসাবে স্টোর হয়ে যেতে পারে বডিতে। তার সাথেও কিন্তু রাতে যে ডিনার সেটা অবশ্যই ঘুমানোর 2 ঘন্টা আগে করে ফেলা উচিত, কারণ গ্রোথ হরমোন আমাদের যে হরমোনটা আমাদের বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট বা আমাদের হাইট ইনক্রিজ করতে হেল্প করে, তো হাইট ইনক্রিজ ছাড়াও বিভিন্ন ধরনের মাসেল রিকভারি বা বডির কিছু রিপেয়ারিংয়েও কিন্তু আমাদের গ্রোথ হরমোনটা লাগে। আর আমরা যখন রাতে ঘুমিয়ে পড়ি স্পেশালি সেই টাইমেই কিন্তু গ্রোথ হরমোনটা রিলিজ হয়। আর যদি আমরা খাওয়ার বা হোয়াইট রাইস খেয়ে যদি সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি, সেক্ষেত্রে ইনসুলিনটা ক্ষরণ হবে ব্লাড গ্লুকোজ মেনটেন করার জন্য, আর ব্লাডে ইনসুলিনের পরিমাণ বেশি হলে সেটা কিন্তু গ্রোথ হরমোন রিলিজ করতে বাধা দেয়, তাই গ্রোথ হরমোনের কাজটাও কিন্তু অনেকটা হ্যাম্পার হবে। তাই রাতে অবশ্যই ঘুমানোর 2 ঘন্টা আগে ডিনারটা করে নেওয়া উচিত।
আর যারা ওবেস আছেন বা যারা ডায়াবেটিস আছেন তাদের ক্ষেত্রে রাতে আমরা অ্যাভয়েড করতেই বলে থাকি, তাদের ক্ষেত্রে রাতে অ্যাভয়েড করাটাই ভালো হোয়াইট রাইসটা। এমনকি অনেক ক্ষেত্রে এই হোয়াইট রাইসটা কিন্তু রেকমেন্ডও করা হয়ে থাকে। কাদের ক্ষেত্রে রেকমেন্ড করা হয়ে থাকে, যেমন ধরুন স্পোর্টসম্যান বা যারা হাইলি ফিজিক্যাল অ্যাক্টিভ বা অনেক এক্সারসাইজ করে বা অ্যাথলিট, তাদের ক্ষেত্রে এটা রেকমেন্ড করা হয়ে থাকে। প্লাস অন্যদিকেও কিন্তু যারা ম্যালনিউট্রিশনে ভুগছে তাদের ক্ষেত্রেও করা হয়। কারণ যেমন যারা এক্সারসাইজ করছে বা অ্যাথলিট তাদের একটা ইনস্ট্যান্ট এনার্জি সাপ্লাই দরকার, সেরকম যারা ম্যালনিউট্রিশনে ভুগছে তাদের কিন্তু এনার্জি ল্যাক থাকে। তো সেক্ষেত্রে কার্বোহাইড্রেট বা এই হোয়াইট রাইস একটা ইনস্ট্যান্ট এনার্জি এদেরকে দেবে, প্লাস এটা একটা ইজিলি ডাইজেস্টেবল ফুড, তাই কোনো ডাইজেস্টিভ কোনো প্রবলেমও কিন্তু এটা তৈরি করে না। আর যাদের ক্ষেত্রে আমরা এটা রেকমেন্ডেড করি না বা যাদের ক্ষেত্রে করা হয়ে থাকে না, সেটা হলো যারা ওভারওয়েট বা যাদের ওবেসিটি প্রবলেম আছে বা যাদের ডায়াবেটিস আছে, এদের অলরেডি ফ্যাট স্টোর থাকে, প্লাস এদের ব্লাড সুগার লেভেল অনেকটা বেশি থাকে। তাই সেই সব ক্ষেত্রে আমাদের বলা হয় যে হোয়াইট রাইসটা যেন অ্যাভয়েড করে চলাই ভালো। বাট হোয়াইট রাইস খাওয়া যেতেই পারে, সেখানে কিন্তু হোয়াইট রাইসের সাথে সাথে ভেজিটেবল এবং প্রোটিনটাকে অ্যাড করতে হবে। কারণ যদি আমরা অনলি হোয়াইট রাইস খেয়ে থাকি, তাহলে যে পরিমাণ আমাদের গ্লাইসেমিক ইন্ডেক্সটা বাড়বে, সেটাকে যদি আমরা প্রোটিন এবং ভেজিটেবলসের সাথে খাই, তখন কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্সটা সেই পরিমাণে বাড়ে না, অনেকটাই কম বাড়ে। এটা একটা বেনিফিটস প্রোটিনস এবং ভেজিটেবলসের সাথে হোয়াইট রাইসটা খাওয়ার। তাছাড়া আমরা হোয়াইট রাইস শুধু ভাত হিসেবে না খেয়েও এটাকে ইডলি বা চালের রুটি বা খিচুড়ি হিসাবেও খেতে পারি। বা যদি আমরা জিরা রাইস করে খাই বা যদি রাইসের মধ্যে আমরা লবঙ্গ অ্যাড করি, তাহলে কিন্তু জিরার একটা প্রপার্টি রয়েছে যেটার দ্বারা জিরা আমাদের ব্লাড সুগার এবং ব্লাড প্রেশার দুটোকেই কন্ট্রোল করতে হেল্প করে। লবঙ্গ ব্লাড প্রেশার কন্ট্রোল করতে হেল্প করে, তার সাথে সাথে একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিসও রয়েছে। এছাড়াও যদি আমি যেই জলটাতে ভাত রান্না করছি সেই জলে যদি কোকোনাট অয়েল অ্যাড করি, কোকোনাট অয়েল কিন্তু যেটা আমি আগেই বলছিলাম রেজিস্ট্যান্ট স্টার্চ, সেই তার পরিমাণটা কিন্তু বাড়িয়ে দেয়। তো আমরা অনেক রকমভাবেই হোয়াইট রাইসটা খেতে পারি। তাই যদি আমরা সঠিক টাইমে এবং সঠিক পরিমাণে হোয়াইট রাইস খেতে পারি, তাহলে কিন্তু এটা আমাদের পক্ষে একদমই ক্ষতিকারক নয়, বরং উল্টে আমাদেরকে অনেক কিছু বেনিফিটস দিয়ে থাকে। তো দ্যাটস অল ফর নাও, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।